আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের 12ই ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দুটি অত্যন্ত বিব্রতকর এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি, আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি, সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। যদিও সরকার প্রেস উইং থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, সরকারের মিত্রদের মধ্যে দা কুমড়া সম্পর্কের উত্তেজনা বাড়ছে, তখন মার্কিন কংগ্রেসদের এমন চিঠি সরকারকে বিপাকে ফেলে দিয়েছে। আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো লঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে। ফেব্রুয়ারির 12 তারিখ ইতিহাসরা নির্বাচন আয়োজনের কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু সে নির্বাচনে এমনই জট লেগেছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চয়তাই কাটছে না। বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না, সে ব্যাপারে দেশি ও বিদেশি নানা মহল থেকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে। প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয়, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 5 জন প্রভাবশালী কংগ্রেস সদস্য গের্গি ডব্লিউ মিক্স, বিল হুইজেনগা, সিডনি কমলাগা-টোপ, জুলি জনসন এবং টমার সুয়েজি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিক্স প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, বিল হুইজেনগাও সিডনি কমলাগা-টোপ প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য। মার্কিন কংগ্রেস সদস্যরা এই চিঠিতে 3টি গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন। প্রথমত, তারা বলেছেন একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি দলকে মাঠের বাইরে রাখলে ভোটারদের একটি বড় অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তারা বলেছেন একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেছেন অন্তর্ভুক্তিমূলক না হয় বাংলাদেশে 2018 ও 2024 সালের সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না। চিঠিতে তারা বলেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি। একইভাবে সততা, স্বচ্ছতা ও নির্দলীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার মাধ্যমে এগুলোর উপর আস্থা ফেরাতে সংস্কার প্রয়োজন। দ্বিতীয়ত, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তারা সতর্ক করেছেন যে এই আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য ব্যাহত হতে পারে। তৃতীয়ত, চিঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, অপরাধের দায় ব্যক্তিগত হতে হবে, সামষ্টিক নয়। মানবাধিকারের দোহাই দিয়ে তারা বলেছেন কোনো নির্দিষ্ট ব্যক্তির অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থী। বিশ্লেষকরা মনে করেন এই চিঠিটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয়, বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কিন্তু এসব প্রতিক্রিয়া আসার পরও সরকার অবস্থান এখানে বেশ অনড়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই মার্কিন চিঠিটি দেখেননি, তবে চাপ যে পর্দার আড়ালে বড় ধরনের কম্পন তৈরি করছে তা স্পষ্ট। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচির সফরের সময় একই ধরনের বার্তা পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে শার্লি বাচি বাংলাদেশে থাকাকালীন 5টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং সবচেয়ে বড় চমক ছিল নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে তার অনলাইন বৈঠক।
কমনওয়েলথ সরাসরি জানিয়ে দিয়েছে যে সব বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সরকারকে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া দেশগুলোর জন্য কঠিন হবে। একাধিক সূত্রে জানা গেছে অস্ট্রেলিয়া, ইউকে ও জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যরা এ ধরনের চিঠি দিতে পারেন অধ্যাপক ইউনূসকে। তেমন পরিস্থিতি হলে আগামী নির্বাচনের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়বেন অধ্যাপক ইউনূস। এবার আসা যাক দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে অগ্নিগর্ভ সংকটে, বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে। বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য শীতলতার মাঝে ইতিহাসের সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনের। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নজিরবিহীন বিক্ষোভের পর ঢাকায় আবারও ডাক পড়ে ভারতীয় হাই কমিশনারের। কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাই কমিশনে প্রবেশের চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয় বামপন্থীদেরও। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন খুলতে না দেওয়ার হুমকিও এসেছে। এরই মধ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে গুঞ্জন। উত্তেজনার পারদ কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে উৎকণ্ঠায় দুই দেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা। ডক্টর ইউনূসের ঘোষিত দেশসেরা নির্বাচনের আগে দেশ জুড়ে যখন অস্থিরতা, আতঙ্ক, ঠিক তখন সীমান্তের ওপারেও বিক্ষোভের ঝড় জটিল করছে দৃশ্যপট। গত 16 মাসে যে দৃশ্য দেখা যায়নি তাই এখন নিয়মিত ঘটছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় উপ হাই কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড। ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনাটি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে উস্কে দিয়েছে। দিল্লির চাণক্যপুরীতে বিক্ষোভকারীরা 3টি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। এমনকি কলকাতায় গেরুয়া পতাকা হাতে উগ্রবাদীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, যার ফলে পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে। ভারতের প্রতিক্রিয়া কেবল রাজপথেই সীমাবদ্ধ নয়, বরং তা কূটনৈতিক স্তরেও বেশ কঠোর। 1 সপ্তাহের মধ্যে 2 বার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত সরকার। ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশে ভারতীয় স্বার্থ ও স্থাপনা নিরাপত্তা নিয়ে গভীর ঝুঁকি রয়েছে এবং 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশি নেতাদের কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। অন্যদিকে ঢাকাও পিছিয়ে নেই। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে দফায় দফায় তলব করে ভারতে বাংলাদেশি মিশনের নিরাপত্তা এবং শিলিগুড়ির ভিসা সেন্টারের ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। শিলিগুড়িতে হামলার পর ভারতের ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দিল্লিতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগরতলায় রাজ পরিবারের বংশধর প্রদত্ত কিশোর মাণিক্য দেববর্মা সরাসরি হুমকি দিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আগরতলার সহকারী হাই কমিশন অফিস আর চালু করতে দেওয়া হবে না। এই টানাপোড়েনের ফলে রোগী, শিক্ষার্থী এবং পর্যটকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতেও দেখা যাচ্ছে। এনডিটিভির মতো প্রভাবশালী মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে মিত্র থেকে শত্রু প্রতিবেশী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। এমনকি ভারতের অনেক নীতি নির্ধারকরা মনে করছেন দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ এখন ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি বা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রমবর্ধমান হৃদ্যতা ভারতকে আরও ভাবিয়ে তুলেছে। পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতাদের বাংলাদেশ পাকিস্তান সামরিক জোট গঠনের আহ্বান এবং ভারতের দিকে মিসাইল ছোড়ার অঙ্গীকার ভারতের কৌশলগত উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সহ সব ক্ষেত্রে যে চরম এক উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে দুই দেশের করণীয় কি তা নিয়ে 51 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, সীমান্ত নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর একটি সুযোগ এনে দিয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেয়া থেকে বিরত থাকা। অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা। নির্বাচনের পর নয়াদিল্লির উচিত ঢাকার নতুন সরকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। বিনিময়ে নতুন সরকারকেও ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোর প্রতি সম্মান দেখাতে হবে। দর্শক, তার একদিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকার এখন একটি দ্বিমুখী খড়গের নিচে রয়েছে। দেশের ভেতরে তারা বৈপ্লবিক আকাঙ্ক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন, বিশেষ করে পশ্চিমা শক্তি এবং ভারত একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যে চাপ তৈরি করছে তা উপেক্ষা করা অতটা সহজ নয়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কের সোনালী অধ্যায় থেকে সরে এসে বৈরী অবস্থানে যায়, আর মার্কিন কংগ্রেসের এই চিঠি যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞার পথে হাঁটে, তবে অন্তর্বর্তী সরকারের জন্য নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। প্রশ্ন হলো, পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, সরাসরি সংঘাত নাকি কূটনৈতিক সমঝোতায়? তবে একটি কথা নিশ্চিত, সংঘাতের ভার কোনো দেশের সাধারণ মানুষের জন্যই সুখকর হবে না। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশে সম্ভবত 2024-এর 5ই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে, আদৌ তিনি ফিরবেন কিনা। আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। 2008 সালে 18 মাস ধরে কারাবাস করবার পর, সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর 2008-এর 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা, শিশু কন্যা তখন, জাইমা রহমানকে সাথে নিয়ে। সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগঘন একটা মুহূর্ত। কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে, হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার উপরে যে ধরনের অভিযোগের নানা রকম তীর ছিল এবং যে ধরনের এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র, দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন 17 বছর আগে। এরপর থেকে সব সময় দলের সাথে থেকে, মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতোভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা, যিনি এখন প্রাপ্তবয়স্ক, সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন, তখন সারা বাংলাদেশ তার জন্যে অপেক্ষা করছে, কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে। আর নেতা, কর্মী, সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ, সম্পাদকদের একটি অংশ, সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস, যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে, মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না, চরমপন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে, ঔৎসুক্য আছে। তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে, ভরসাস্থল হিসেবে চিহ্নিত করেছেন। কাজেই তারেক রহমান সস্ত্রী সন্তান সহজে ফিরছেন। এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা। নিশ্চিতভাবে তারেক রহমান, জুবায়দা রহমান, জাইমা রহমান তিনজনেই ভীষণভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে। আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা, কর্মী, সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয়।
মা খালেদা জিয়া, যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায়, সেজন্যে যিনি তখনকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে সকল আলাপ আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন তখন যে আমি বলে দিয়েছি ও আর রাজনীতি করবে না, কিন্তু তাকে যাতে বিদেশ যেতে দেওয়া হয়, না হলে আমার ছেলে বাঁচবে না। ওই যে একজন মায়ের আকুতি, সেই মা তার সন্তান, তার বড় পুত্র যখন বাংলাদেশে ফিরছেন, তার দলের মানে দায়িত্ব একরকমের আনুষ্ঠানিকভাবে নিতে সশরীরে, তখন মা খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে গুরুতর রোগশয্যায়। এই পরিবারটি থাকবেন খালেদা জিয়ার বাড়ি ফিরোজার পাশেই, গুলশানের 196 নম্বর বাড়িতে। সে বাড়ি প্রস্তুত তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্যে 300 ফিট রাস্তার ওপরে বিরাট মঞ্চ, যে মঞ্চের সামনে 24 ঘন্টা প্রায় বাকি থাকতেই নেতা কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন নেতাকে এক ঝলক দেখবার জন্য। সকাল 11টা 20 মিনিটে ঢাকায় নামবেন তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু জুবায়েদা রহমান, জাইমা রহমানও সম্বর্ধনা স্থলে সেই মঞ্চে এসে ভক্তদের সমর্থকদের দেখা দেবেন কিনা সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই। সরকারের কাছে এসএসএফ এর জন্য, অর্থাৎ প্রধানমন্ত্রী বা ভিভিআইপি পদমর্যাদার ব্যক্তিরা যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা পান, বিএনপি সেই আবেদন জানালেও সরকার তেমন কোনো ব্যবস্থা করছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলেই জানিয়েছেন যে তারেক রহমানের আগমনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও বলেছে যে তারা সম্পূর্ণ একটা নিরাপত্তা বলয় গড়ে তুলবার জন্য প্রস্তুত। এই যে সম্বর্ধনা সভা, সেখানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন। খুব সংক্ষিপ্ত সম্বর্ধনা সভা শেষে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে মাকে এক ঝলক দেখতে, মায়ের সঙ্গে কিছু সময় কাটাতে। মানে অধীর আগ্রহে মায়ের স্নেহ স্পর্শের জন্য যে তারেক রহমান অপেক্ষা করছেন। নভেম্বরের শেষেও কিন্তু সে কথা লিখে তিনি বলেছিলেন, তবু তিনি দেশে ফিরতে পারছেন না এবং কারণটাও জানানোর মতো পরিস্থিতিতে তিনি নাই। সেই তারেক রহমান যে কয়েক সপ্তাহের ব্যবধানে এমন একটা সম্বর্ধনায় দেশে ফিরতে পারছেন, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির অনেক বদল ঘটে যাবার ফল। কিন্তু তারেক রহমান ফিরলে কি সত্যি সব হিসাব বদলে যাবে? অনেক হিসাব বদলে তারেক রহমান ফিরেছেন বটে, কিন্তু তিনি ফিরলে যে হিসাবগুলো বদলে যাওয়ার কথা, নির্বাচন নিয়ে সকল সংশয় উদ্বেগ দূর হয়ে যাওয়ার কথা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের জন্য বিএনপি যে সভার আয়োজন করেছিল, সেখানে গিয়ে বলেছেন তারেক রহমান আরো আগে ফিরলে হয়তো দেশের এই অবস্থা হতো না, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা তারেক রহমান ফিরলে কেটে যাবে। কিন্তু সত্যি কি নির্বাচন নিয়ে সকল শঙ্কা কেটে যাবে? শঙ্কার একটা বিরাট জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট। তারেক রহমান ফেরার আগের দিনেও রাতের বেলা ঢাকা শহরে ফ্লাইওভার থেকে ছোড়া এক ককটেলে যুবক নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি ঢাকা শহরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। এ সময়ে যার নিরাপত্তা নিয়ে বহু দিনের উদ্বেগ, সেই তারেক রহমান সপরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের পক্ষ থেকে যারা নিরাপত্তা ব্যবস্থা করছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তরফে বলা হচ্ছে যে তারা মূলত ভরসা করছেন দলের কর্মী, বাংলাদেশের জনগণের ওপর এবং এর পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। তারেক রহমান কি নিরাপত্তা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বাংলাদেশে? এরই মধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সম্বর্ধনা সভায় আজ যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মাকে দেখে 196 নম্বর বাড়িতে তো পৌঁছে যাবেন তারেক রহমান। শুক্রবারে জুমার নামাজ পড়বেন, শুক্রবারে বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও দেখা করবেন শ্যামলী হাসপাতালে গিয়ে। শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং শনিবারে এর পাশাপাশি তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম লেখাবেন।
সালের 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছাড়ার পর, তিনি এবং জুবাইদা রহমান দেশ ছাড়ার পর 1/11 সরকার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করেছিল। কাজেই তারেক রহমান, জুবাইদা রহমান কারোই এনআইডি বা ভোটার তালিকায় নাম ছিল না। মে মাসে এসে জুবাইদা রহমান তার নাম ঢুকিয়ে গেলেও তারেক রহমান এই ভোটার তালিকায় নাম ঢোকানোর কাজ করেন নাই। কাজেই 27শে ডিসেম্বর তিনি সে কাজটি করবেন। 29শে ডিসেম্বরের মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং তারেক রহমান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কদিনের কর্মসূচি দেখলে বোঝা যাবে যে একদিকে নিরাপত্তা বজায় রেখে তারেক রহমান চলাফেরা করতে পারছেন কিনা, তার চেয়েও যেটা একটা বড় পরীক্ষার মধ্য দিয়ে যে হিসাব মেলাতে হবে তারেক রহমানকে, সেটা হচ্ছে দলকে তিনি সুশৃঙ্খল করতে পারছেন কিনা। বিএনপির দল হিসেবে শৃঙ্খলার পরীক্ষা যেমন নেতার সম্বর্ধনা সভায় দিতে হবে, কারণ আজকের দিনটি যে ঢাকা শহরে অচল হয়ে পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষ সেটা জানেন, কিন্তু দলীয় নেতাকর্মীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকায় ঢুকে সভা শেষে আবার শৃঙ্খলার সঙ্গে বেরিয়ে যেতে পারেন কিনা সেটাও একটা বড় পরীক্ষা। সেই হিসাবও দেখা যাবে তারেক রহমানকেই দিতে হবে দলের প্রধান নেতা হিসেবে। এর পাশাপাশি দলে নির্বাচন নিয়ে, মনোনয়ন নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা এবং উষ্মা তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, তারেক রহমান কি পারবেন আগামী কয়েকদিনে সেটা সামলে উঠে দলকে একটা নির্বাচনী জোয়ারের মধ্যে নিয়ে যেতে? মানে একেবারে তারেক রহমান আসবার আগের দিন, বুধবার দিনেও যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের জন্য আসন ভাগাভাগির ঘোষণা দিয়েছেন, কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, যেমন ববি হাজ্জাজ কিংবা রেদওয়ান আহমেদ, কিন্তু আবার গণসংহতি নেতা জোনায়েদ সাকি কিংবা নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ থেকে তিনি কিংবা রাশেদ খান, তাদেরকে যে বিএনপি আসন ছাড় দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা তো সেটা একেবারেই মানতে পারছে না। আর বিএনপি দলের ভেতরে মনোনয়ন নিয়ে টানা পোড়েন, সহিংসতা, বিক্ষোভ সে তো চলছে নভেম্বরের শুরু থেকেই। তারেক রহমান কি সেসবে একটা শৃঙ্খলা আনতে পারবেন? দলকে সত্যিকার অর্থেই সংহত করতে পারবেন? এই যে রাজনৈতিক সব হিসাব নিকাশ তারেক রহমান বদলে দেবেন, সেটা বলা হচ্ছিল। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অপেক্ষা করছিলেন তৃণমূলকে সংগঠিত করতে। দলের এই প্রকৃত নেতা দেশে ফিরলেই দলের চেহারা পাল্টে যাবে বলে। তারেক রহমান সত্যিই কি সেটা পারবেন? এমন অনেক পরীক্ষা তারেক রহমানকে দিতে হবে। তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে? আসলে বোঝাপড়াটা কি হয়েছে? তারেক রহমান আসবার আগের দিনেও সংবাদ মাধ্যমে খবর এসেছে যে জামায়াতকে হাতে রেখে জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া যায় কিনা, সমঝোতার নির্বাচন করা যায় কিনা তা নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছে। কোথা থেকে তারেক রহমান এখন এনসিপির জন্য আসন বের করবেন? তাহলে কি দলের নেতাকর্মীরা আরো রুষ্ট হয়ে উঠবেন, আরো ক্ষুব্ধ হয়ে উঠবেন? নাকি তারেক রহমান সত্যিকার অর্থেই একটা কার্যকরী ভাগাভাগি করবার মাধ্যমে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে ফেব্রুয়ারিতে বের করে আনার একটা সমীকরণ করেছেন বলেই এতটা নিশ্চিন্ত হয়ে ভরসা রেখে বাংলাদেশে ফিরতে পারছেন? মনে রাখতে হবে, এই গত সপ্তাহেই ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, হঠাৎ করেই ঝটিকা সফরে লন্ডন গিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছিল লন্ডনে তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমানের এক দফা সাক্ষাৎ হয়ে গেছে। সেখানে কি আসন ভাগাভাগি, সমঝোতা এসব নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে তার কোনো আলাপ হয়েছে? নির্বাচনটা ঠিক কিভাবে বিএনপির জন্য নিরাপদ রেখে নিজেকে প্রধানমন্ত্রিত্বের দিকে নিয়ে যাওয়া নিশ্চিত করবেন তারেক রহমান, দলকে সুসংহত করে, সুশৃঙ্খল করে, এবং যারা 2008 সালে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে 17 বছর মুখ ফুরিয়েছিল আর এখন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই ব্যক্তিদের, সেসব প্রতিষ্ঠানকে, সেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তিনি কি করে তার ব্যাপারে আগ্রহী রাখবেন এবং তার অনুরাগী করে রাখবেন, এই সব হিসাব তারেক রহমানকে মেটাতে হবে।